audio novel. Like, comment, share and subscribe our channel. আসসালামু আলাইকুম। এখন বলবো ইলমা বেহরুজের লেখা উপন্যাস আমি পদ্মজা, পর্ব ১, পাঠে আমি মারিয়া। দরদর করে ঘামছে ফাইমা, ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম। কপালে বিন্দু বিন্দু ঘাম, হাতের তালু দিয়ে মরছে। শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে মেঝেতে মৃদু শব্দ তুলল। লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে। চেয়ারের ভার ছেড়ে দিয়ে চোখ বুজল। ফাইমা অত্যন্ত দক্ষ হাত, শক্তিশালী বাহু, পুরুষের মতো উচ্চতা তার। জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল। আসামির মুখ থেকে কথা বের করতে, যে কোনো কিছু করতে বদ্ধপরিকর সে। বড় বড় রাঘব বোয়ালরাও তার সামনে টিকতে পারে না। অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরের সব কথা উগড়ে দেয়নি এমন ঘটনাও কখনো ঘটেনি। অথচ আজ 5 দিন যাবৎ এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে টু শব্দটি করেনি। শারীরিক মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি, তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি। যেন একটা পাথরকে লাগাতার পেটানো হচ্ছে, যার জীবন নেই, ব্যথা নেই, কিন্তু জড়বস্তু মাত্র। এই পাথরের রক্ত ঝরে, কিন্তু জবান খোলে না। ফাইমা দীর্ঘশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেয়েটিকে শাসালো। শেষবারের মতো বলছি, মুখ খোল। মেয়েটি তার থেকে 2 হাত দূরে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 1 মিনিট 2 মিনিট করে 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু মেয়েটির থেকে কোনো জবাব এলো না। ফাইমা হতাশা বোধ করছে। চারপাশে থমথমে নীরবতা। মেয়েটি কি নিঃশ্বাসও নেয় না? নীরবতা ভেঙে যায় বুকের ঢক ঢক শব্দে। উপস্থিতি হয় ইন্সপেক্টর তুষার। তাকে দেখে ফাইমা উঠে দাঁড়ায়, স্যালুট করে। তুষার পেশাদারি কণ্ঠে প্রশ্ন করে, কি অবস্থা? ফাইমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে 4 দিনের বর্ণনা দেয় পুঙ্খানুপুঙ্খভাবে। তুষার বহুদর্শী চোখে মেয়েটিকে দেখল। তার চারপাশে ঘুরতে ঘুরতে ফাইমাকে বলল, আপনি আসুন। রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাইমার কাছে ভীষণ উপভোগ্য, কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে চাচ্ছে। ফাইমা হাফ ছেড়ে বেরিয়ে যায়। তুষার একটি চেয়ার টেনে মেয়েটির সম্মুখ বরাবর বসে, ঠান্ডা গলায় বলে, আজ আমাদের প্রথম দেখা। সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল, কিছু বলল না, তাকালোও না। তুষার বলল, মা বাবাকে মনে পড়ে? মা বাবা শব্দটি যেন নিঃশব্দ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে। মেয়েটি নড়ে ওঠে, চোখ তুলে তাকায়। তার অপূর্ব গায়ের রং, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশে গাঢ় কালো দাগ। এই নতুন নয়, মুখের এমন দশা রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষারের মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থায় রেখে পুনরায় প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মিঠি বাধ্যের মতো মাথা নাড়ায়, মনে পড়ে। তুষার কিছুটা ঝুঁকে এলো। মেয়েটির দৃষ্টি জুড়ে নীলচে যন্ত্রণা। তুষার তার হাত বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? মেয়েটির নাম সহ খুঁটিনাটি সবই জানে তুষার, তবুও জিজ্ঞাসা করল। তার মনে হচ্ছে অপর পক্ষ থেকে উত্তর আসবে। তার ধারণাকে সত্য প্রমাণ করতে ভারাক্রান্ত কণ্ঠে মেয়েটি নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা চৈতন্য হারিয়ে হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত তাকে বাহুডোরে আটকে ফেলল। উঁচু কণ্ঠে ফাইমাকে ডাকল, ফাইমা, দ্রুত আসুন। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখন দেব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন
প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে। হেমলতার কথা হচ্ছে, মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন। রশিদ একদলা থুথু উঠানে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি এক্কেরে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি? তবু বারবার কেন এসে বিরক্ত করেন? রশিদ উদ্দিন হার মানার লোক নয়। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল, যুবতী মাইয়া ঘরে রাহন ভালা না, কখন কি হইয়া যাইব টের পাইবা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদ উদ্দিনের উপস্থিতি যেন তিনি নিতে পারছেন না, তা স্পষ্ট। তবুও রশিদ নির্লজ্জের মতো তার নানা কথায় তাকে প্রভাবিত করার চেষ্টা করল, কিন্তু সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে, মোর্শেদের বড় ছেলেটারে চাই। সব পাত্র যদি এই মেয়েকেই চায় তাহলে তার কি করার? তাকে তো টাকা পয়সা কামাতে হবে। রশিদ গজগজ করতে করতে আওড়ায়, গেরামে কি আর ছেড়ি নাই? একটা ছেড়িরেই কেন সবার চোখে পড়তে হইব? কথা শেষ করে এসে একদলা থুতু ফেলল সড়কে। রোদ উঠতে না উঠতেই মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। বছরের এই সময় এইভাবেই রোদ বৃষ্টির খেলা চলে। বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার, শুধু মায়ের ভয়ে যেতে হয়। সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, আপা, স্কুলে যাবা না? আপারে। পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল, না, যাব না। পরপরই চোখ বুজে তুলে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলত বিছানা ঝাড়ছিলেন। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, যাইব কি? যাবে বলবি, বল যাবে। পূর্ণা মাথা নত করে বলল, যাবে। হেমলতা বললেন, তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয়, বইয়ের ভাষায় কথা বলবি। পূর্ণা মাথা নত করে রেখেছে, তা দেখে হেমলতা সন্তুষ্ট হন। তার মেয়েগুলো মায়ের খুবই অনুগত। তিনি পুনরায় বিছানায় ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেট ব্যথায় কেঁদেছে, থাকুক আজ ঘুমাক। পূর্ণার সদ্য পা দেওয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্মজার কিসের ব্যথায় কেঁদেছে। সে গতকাল রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না, ভোরে চলে এসেছে। নানা বাড়ির কাছে হেঁটে যেতে 5 মিনিট লাগে না। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি, কোনো অভিযোগ যেন না শুনি। আচ্ছা আম্মা। পূর্ণা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর, কিন্তু সে নিজেকে পুরোটাই সুন্দর মনে করে। গায়ের রং কালো হতে পারে, তবে কি সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দর ভাববে না? পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে, কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করেন না। তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একবার দেখে নিল, আশেপাশে নেই। পূর্ণা দ্রুত গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখলো। এখন হেমলতা দেখার আগে ছুটে বেরিয়ে যাবে। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো, এখনো পদ্মজা ওঠেনি। হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করেন। বিশাল বড় বিছানায় পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরে স্পর্শে পদ্মজার মিশ্রণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে দ্রুত পদ্মজার গায়ে 3 বার ফু দিলেন। গুরুজনরা বলে মায়ের নজর ভালো না, এতে সন্তানের ক্ষতি হয়,
তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবুও আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে হুড়মুড়িয়ে উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই তাকে হেমলতা ডেকে তুলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? হেমলতা হেসে বললেন, না, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল। হেমলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তার বাবা ছিল হাই স্কুলের শিক্ষক, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে বড় করেছেন, নিয়মের মধ্যে সবকিছু হওয়া যায়। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখে স্টিলের প্লেটে খাবার সাজানো। হেমলতা রান্নাঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত অন্যদের মাথা ঢেকে নিল। এটি হেমলতার দেওয়া আরেকটি আদেশ, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা খেতে বসতে হেমলতা মেয়েকে সরল কণ্ঠে বললেন, মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিস। আচ্ছা আম্মা। পরক্ষণে বলল, আম্মা, পূর্ণা প্রেমা আসেনি? পূর্ণা স্কুলে, প্রেমা দুপুরে আসবে। আর আব্বা? আব্বা কবে আসবেন? মিনমিন করে বলল পদ্মজা। এই প্রশ্নে হেমলতা থমকে দাঁড়ালেন, শুকনো গলায় জবাব দিলেন, খাওয়ার সময় কথা বলতে নেই। পদ্মজার চোখ দুটি জ্বলতে শুরু করে। তার জীবনে জন্মদাতা আছে, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কোথায়। কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথা অবধি বলে না। পদ্মজা বহুবার হেমলতাকে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা, নাকি সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, আম্মা বলো না। হেমলতা নিশ্চুপ থেকে অনেকক্ষণ পর জবাব দেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস, এইটুকুই। যতবার প্রশ্ন করেছে একই উত্তর পেয়েছে, কখনো কোনো শব্দের নড়চড় হয়নি। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে দ্রুত খাওয়া শেষ করে হঠাৎ তার মনে পড়ে আজ বড়ই আচার বানানোর কথা ছিল। সন্ধ্যার পরপরই বিদ্যুৎ চলে যায়। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। আটপাড়া গ্রাম মিলিয়ে অলন্দপুর, তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে 3 ঘন্টা অন্ধকারে তলিয়ে থাকে গ্রাম। সারাদিন তো বিদ্যুতের নামগন্ধ থাকে না, তাহলে বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসঙ্গে পড়তে বসে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই মোড়ল বাড়ি অন্ধকারে তলিয়ে যায়। 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু স্বরে ডাকলো, আম্মা, আম্মা। হেমলতার ভিতরের ঘর থেকে বললেন, টর্চ নিয়ে যা। হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ায়। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। বড় বোনের ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে ঘরে ঢোকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পায়। উঁকি দিয়ে দেখে হানিফ এসেছে। লোকটার সম্পর্কে তার সৎ মামা। হানিফকে দেখে সে দৌড়ে ঘরে ঢুকে যায়। হানিফ চেঁচিয়ে বলে, বুবু, বাড়ি আন্ধার কেন? বাটি টাট্টি জ্বালাও। হানিফ নাকি? হেমলতা হারকিন হাতে বারান্দায় এসে দাঁড়ান। হানিফ দাঁত বের করে হাসলো, বলল, হ আমি। আয়, ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার ছেলেগুলা কই? ঘরে আছে, পড়াশোনা করে। এই আন্ধারেও পড়ে? অবাক হয়ে বলল হানিফ। হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কোনো কারণ ছাড়াই অস্বস্তি হয় তার। এই প্রসঙ্গ এড়াতে বললেন, ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এই হানেই খামো, না তোমার সারাই খানাত যাইতে হইব। তার উচ্চারিত শেষ বাক্যে রসিকতা ছিল।
গ্রামে থেকেও হেমলতা খাবারের জন্য আলাদা ঘর রেখেছে, সেটা হানিফের কাছে রসিকতা বটে। হেমলতা স্বাভাবিক সুরে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই রাতের খাবার খেতে আসলো না। কেমন জড়সড় হয়ে আছে, মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা কোনো কারণে অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল, 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ সন্দেহবাতিক মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু। আজও এই লুকোচুরির ফয়সালা করবেন তিনি। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করেও সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমা ঘরে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। রুদ্ধশ্বাস কণ্ঠে বলে, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে, তোরা কেন শুনিস না আমার কথা? পূর্ণা প্রেমা বিষময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো কিছু নিয়ে এভাবে নিষেধ করে না, তাহলে এখন কেন এমন করছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার ঘরে আয়। মায়ের এমন কাট আদেশ শুনে পদ্মজার কলিজায় শুকিয়ে একটুখানি হয়ে যায়। পূর্ণা প্রেমা নিজেদের মধ্যে চাওয়াচাই করে। পদ্মজা ধুকধুকানি হৃদয় স্পন্দন নিয়ে হেমলতার ঘরের দিকে গেল। হেমলতা মেয়ের দিকে সুর চোখে তাকিয়ে আছেন। পদ্মজার পায়ের আঙ্গুল খিচে দাঁড়িয়ে আছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। তাকে ছাড়া পদ্মজা কিভাবে চলবে? পদ্মজার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয়, কিন্তু আজ বলতেই হবে। আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস আমার থেকে? হানিফ কি করেছে? পদ্মজা ফোঁপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিলেন। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধুরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি সে কতটা খারাপ, তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল, কি লুকাচ্ছিস? কি করেছে হানিফ? মায়ের আদুরে কণ্ঠে শুনে পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। লুটিয়ে পড়ল মায়ের পায়ে।